দর্শক, আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে আছেন তিনি সেই নেপথ্যের কারিগর। একই সঙ্গে তিনি এনডিএফ বা ন্যাশনাল ডক্টরস ফোরামের জয়েন্ট সেক্রেটারি এবং সেই সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার এমজি ফারুক হোসেন। স্যার, আপনাকে আমাদের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমি যেটা বলছিলাম যে নেপথ্যের কারিগর, একদম যদি আপনার সংগঠন এবং আপনার ব্যক্তিগত জায়গা থেকে ওই সময়ে যেই সমন্বয়গুলো করেছেন, কারণ ডাক্তারদের একটা বিশাল অংশ কিন্তু শুধুমাত্র মানবিক জায়গা থেকেই কাজ করেছেন বিষয়টা তা নয়, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যাতে করে আন্দোলন সংগ্রামে যারা আহত হচ্ছেন তারা যেন 100% সেবাটা পায়, চিকিৎসাটা যেন পায়, এবং সেটার পেছনে যারা কাজ করেছেন তাদের মধ্যে আপনি বা আপনার সংগঠন অন্যতম। তো সেই দিনগুলোর দিনলিপিটা যদি একটু বলেন, এবং আসলে কোন দিন থেকে আপনারা আনুষ্ঠানিকভাবেই সিদ্ধান্ত নিলেন যে আপনারা এই কাজগুলো করে যাবেন, যদি অনেক রিস্ক ছিল সে সময়ে। ধন্যবাদ আপনাকে, এবং আজকের এই আয়োজন করার জন্য প্যান ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ। এরকম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য। আসলে বিষয়টা এত গুরুত্বপূর্ণ, যেটা আপনি প্রথমে বলেছেন যে অনেকেই ফিল্ডে শুধু কাজ করেছে, কিন্তু এর নেপথ্যে আরও অনেকেই কাজ করেছে, যেটা আমি বলতে পারি যে আমরা কিভাবে সেই কাজটা শুরু করেছিলাম। এই আন্দোলনে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে শাহবাগ এলাকা, যেহেতু এখানেই মূল সব কিছু ঘটনা ঢাকা মেডিকেল কেন্দ্রিক হচ্ছে, তো আমরা এখানে থাকার কারণে আমাদের উপর দায়িত্বটা আরও বেশি। আর বিশেষ করে ন্যাশনাল ডক্টরস ফোরামের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমার উপরও এখানে একটা দায়িত্ব ছিল, যে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আহত হয়ে বিভিন্ন হসপিটালে আসছে, শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল আরও আমাদের বিভিন্ন আশেপাশের যে হসপিটালগুলো আছে, প্রাইভেট ক্লিনিকগুলোতে, সেখানেও যারাই আসছে সেখানকার তদারকি করা, কিভাবে কে আসছে কোথায়, সেগুলো কিন্তু দেখা আমরা পালন করেছি। আমাদের মূলত অফিস কেন্দ্রিক শাহবাগ থেকেই আমরা এই, যেমন যুদ্ধ চলছে, কিন্তু একটা মনিটরিং সেল বা কন্ট্রোল রুম হিসাবে আমরা এটাকে ব্যবহার করেছি। এবং আসলে যদি তখন আপনারা দেখতেন বিষয়টা, আসলে যুদ্ধের ময়দানে কিভাবে একটা কন্ট্রোল রুম থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, কিভাবে সবাই ছুটে যাচ্ছে। আসলে যুদ্ধ তো আমরা দেখিনি ছোটবেলায়, কিন্তু এখানে দেখে সেই অবস্থাটা অনেকটা হচ্ছে যে 71 সালে কী হয়েছিল, সেটা আমরা এখান থেকে আঁচ করতে পারি। তো আসলে সেই দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর ছিল, যেখানে কারফিউ চলছে, রাস্তাঘাটে চলাচল নিষিদ্ধ, কোথাও যেতে পারবে না, কিন্তু আমাদের টিম ন্যাশনাল ডক্টরস ফোরামের চিকিৎসকরা নিরলসভাবে তারা এখানে কাজ করছে। একটা টিম আসছে, তারা দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে সকাল থেকে দুপুর বিকাল টায়ার্ড হয়ে যাচ্ছে, তারা আসছে, আরেক টিম যাচ্ছে, এভাবে কয়েকদিন টানা আমাদের এই অফিস থেকে এখান থেকে খাওয়ার, এখানে এসে তারা খাচ্ছে। খাওয়ার তেমন কিছু বাইরে কিনতে পাওয়া যাচ্ছিল না, আপনারা জানেন সেই সময় কোনো সব কিছু বন্ধ, শুধু দেখা যায় আলু ভর্তা বা ডিমটা যেহেতু আগেই একসাথে কিনে আনা হয়েছিল, এই ডিম ভাজি খেতে খেতে অনেকেই তো মানে অবস্থা, প্রতিদিন একরকম খাওয়ার, তারপরেও তারা এই খাচ্ছে। এইভাবেই এখান থেকে অ্যাম্বুলেন্সে করে, যেহেতু অনেকেই শাহবাগ থেকে ঢাকা মেডিকেলে এই ভাইরা যারা আহত হয়ে অনেকে নিহত হচ্ছে, এদের যেভাবে সার্ভিস আমাদের ভাইরা দিচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে, সেখানে যাওয়ার ব্যাপার দেখা যাচ্ছে যে শাহবাগের এই জাদুঘরের পরে গেলে আটকায় দিচ্ছে, যেতে দিচ্ছে না, অ্যাপ্রন পরে যাচ্ছে, এরপরেও না আপনাদের আইডি কার্ড থাকতে হবে। এভাবে অনেক কিছু, অনেকেরই হয়তো আইডি কার্ড নেই, তারপরে তারা বিভিন্নভাবেই যে তাদেরকে সার্ভিস দিচ্ছে। সেদিনকার সেই অবস্থা আসলে সচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, এবং সবাই যে ওতপ্রোতভাবে সেখানে হেল্প করছিল। যেমন গামছার দোকানদার, লুঙ্গির দোকানদার, যেমন একজন ব্লিডিং নিয়ে আসতেছে, তার হাত পা যে বাঁধবে, কী দিয়ে বাঁধবে সেইটুকু নেই, তখন তারা এমনিই তাদের লুঙ্গি দিয়ে দিচ্ছে দোকান থেকে, যে গামছাটা নিয়ে যান, টাকা লাগবে না। যারা ঔষধের দোকান আশেপাশে বলছে যে স্যালাইন নিয়ে যান, যা লাগে নিয়ে যান, সে সময় অজ্ঞান করার জন্য যে অ্যানেস্থেটিক কিছু এজেন্টদের শর্ট পড়েছিল, এগুলো আমরা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এখান থেকে সাপ্লাই দিচ্ছিলাম। আমাদের পাশেই আজিজ সুপার মার্কেট থাকার টাফ একটা জব ছিল, এবং দোকানপাট বন্ধ, কেউ ওষুধের দোকানও খুলছে না। তারপর আমাদের রিকোয়েস্টে কয়েকজন দোকানদার যে এমনভাবে এগিয়ে এসেছে, তারা তখন সেই টাকাও তাদেরকে, আমরা তো নগদ দেওয়ার মতো সেই টাকাও নাই, কারণ অজস্র পেশেন্ট আসতেছে, ঢাকা মেডিকেলের অবস্থা আপনারা সবাই জানেন, কিন্তু তাদেরকে হেল্প করার জন্য যে পরিমাণ অর্থ তাৎক্ষণিকভাবে আমাদের সেই টাকাও তো আমাদের কাছে নেই। আমাদের ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারির কাছে আমরা আপিল করলাম যে আমাদের অনেক টাকার প্রয়োজন। উনি বলছেন না, এত টাকা দিয়ে তোমরা কী করবে? হ্যাঁ, চিকিৎসা দেওয়ার জন্য, তাদের এই চিকিৎসার সরঞ্জাম ঔষধপত্র কেনার
কেনা থেকে শুরু করে স্যালাইন, আইভি ক্যানুলা, সিভি লাইন করার জন্য ঢাকা মেডিকেলের শর্ট এত কোথা থেকে দিবে তারা, তখন আমরা সাপ্লাই অ্যানেস্থেটিক এজেন্ট সেখানে শর্ট পড়েছে, আমরা বিভিন্ন দোকান থেকে বেশি টাকা দিয়ে হলে সেগুলো সাপ্লাই দিচ্ছি। এখন সেখানে কারা আহত হচ্ছে নিহত সেদিকে আমাদের তাকানোর কোনো সুযোগই নেই, যারাই আসছে তাদের সবাইকে আমরা হেল্প করার জন্য আমাদের যে টিম নিরলসভাবে সেদিন আসলে তারা প্রচেষ্টা চালিয়েছিল, দিনের পর দিন রাত, সেই তারা অনেকেই ঘুমের কোনো সুযোগ নেই। আর কেউ এই ব্যাপারে কেউ কিন্তু না বলে নেই, সে যখনই একটা টিম আসতেছে তারা হয়তো বলতেছে আমাদের একটু রেস্টের দরকার, কিন্তু সেখানে আমাদের বিশেষ করে সেই অফিসে আমি আমাদের নাম কয়েকজনের নাম না বললে চলে যাবে, যেমন আমাদের আলী আফতাব, সে নিরলসভাবে সেখানে ঘন্টার পর ঘন্টা কীভাবে রাত দিন না ঘুমিয়ে যে কাটাচ্ছে দেখলে মানে অবাক করার মতো বিষয়। সেখানে আমাদের ডাক্তার আতিয়া রহমান, শাহাদাত হোসেন, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের আরও অনেকেই, আর বিশেষ করে ন্যাশনাল ডক্টরস উপরে সিনিয়র, এখানে আসা নিষেধ তারপরেও আসতে পারতেছে না, গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তারা পর্যবেক্ষণ করতেছেন, আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন কীভাবে কী করে, এবং ওনারা এসে যখন দেখলো যে আসলে আমরা কী পরিমাণ সার্ভিস দিচ্ছি তখন ঘোষণা দিল যে যা টাকা লাগে যেভাবে হোক আপনারা কাজ চালিয়ে যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব বা দিচ্ছি। এবং মহানগরী থেকেও আমাদের সংগঠনকে হেল্প করার জন্য বললো যে আপনারা এখন টাকা পয়সা খরচ করেন, পরে আমরা আপনাদের দিব। আসলে সেই দোকানদার ঔষধের তারা যদি সে সময় হেল্প না করতো আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না, কিন্তু তারা তখন কোনোই আমাদের কাছে অর্থ, আমরা বলছি যে পরে আপনাদের হিসাব করে আমরা এগুলো দিয়ে দেব। আলটিমেটলি আমরা সেটা পরিশোধ করেছি, অনেক পরিমাণ টাকা সেটাগুলো আমরা পরিশোধ করেছি, বিভিন্নভাবে অনেকেই সহযোগিতা করেছে। কিন্তু আসলে সেই দিনগুলো এগুলো আসলে কেউ বাস্তব চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। এবং আমাদের এই কন্ট্রোল রুম থেকে মানে একটা ইনস্ট্রাকশনগুলো দেখা যাচ্ছে, আমি প্রথমে বলেছি যে শুধু ঢাকা মেডিকেল কিন্তু না, দেখা যাচ্ছে রামপুরার ওইদিকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে গেছে ভাইয়েরা, উপর থেকে বোমা কিছুক্ষণের মধ্যে তারা অ্যাম্বুলেন্স থেকে বের হয়েছে, এর কিছুক্ষণ পরেই এই অ্যাম্বুলেন্সের উপর থেকে বোমা পড়েছে। তা যদি সেখানে থাকতো তারা কিন্তু সেখানেই ডেথ। কিন্তু সব কিছু জীবনের ঝুঁকি নিয়ে সবাই কোনো কিছু কেউ কিন্তু না বলেনি না যে আমি এখন, মানে তারা জানে যে এখন গেলে আমি আর ফিরে আসবো কিনা, কিন্তু তারা তারপর কেউ না বলেনি। বলার সাথে সাথে যাকে যেখানে আমরা পাঠিয়েছি, সে রাত 1:30টার সময় ডাক্তার আরিফ ডেন্টালের, তাকে বললাম যে এখন তুমি যে রামপুরায় একটু খবর নিয়ে দেখো কী অবস্থা। সে রাতের মধ্যে মোটরসাইকেলে যে সেখান থেকে সব জায়গাতে সেই সিনারিটা কি, এখান থেকে কাকরাইলে ইসলামী ব্যাংক হসপিটাল, অরোরা, আরও বিভিন্ন হসপিটালে আসতেছে, আমরা অ্যাম্বুলেন্সে সেখানে যেও আমরা সহযোগিতা করেছি। সে সময় ওই কর্তৃপক্ষ, ইসলামী ব্যাংক হসপিটাল কর্তৃপক্ষ দেখা যায় যারা আছে তারাও কিন্তু হেল্প করতে চাচ্ছিল না, কারণ তাদের একটা রিস্ক ছিল। তখনকার সেই ফ্যাসিস্টের সবাই তখন পরিচালনা করতে এই হাসপাতাল, তাদের ইনস্ট্রাকশনই দেওয়া ছিল যে এখানে যেন কোনো পেশেন্ট না আসে, জুলাই বিপ্লবের আহত কেউ না আসে, কিন্তু এরপরে বাদ না দেয়। অথচ অনেকেই তো এই সব হসপিটাল কাছাকাছি হওয়ার কারণে আসছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদেরকে সেভাবে শেল্টার দিয়ে গোপনে ওটিতে আমরা তাদেরকে ম্যানেজ করে অপারেশন করে তাদেরকে সেভ করেছি। এভাবে এই যে ঢাকা মেডিকেলে তাদের সে সময় যদি আমরা এই সহযোগিতাটা না করতাম, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ কত সাপোর্ট দিবে, তাদের যে পরিমাণ ক্যাজুয়ালিটি, সেখানে আমাদের ভাইয়েরা এমনভাবে নিরলসভাবে তাদের পরিশ্রম দেখে সেখানকার ডিরেক্টর পর্যন্ত খুশি হয়ে তাদেরকে অনেকেই পারমিশন দেয়নি ভিতরে সেবা করার, তাদের দেখছে যে এই ছেলেগুলো এত পরিশ্রম করতেছে, যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে পারমিশন দিয়েছিল। অবস্থা বুঝতেও হয়তো পেরেছে যে এরা কারা, তারপরেও কিন্তু বাধ্য হয়েছে যে এরা এত সার্ভিস দিচ্ছে। এভাবে আসলে সেই দিনগুলো আমরা নিরলসভাবে এই পরিশ্রম করেছি, এবং শেষের দিনে যখন বিজয়ের সূচিত হয় তার কিছুক্ষণ পূর্বেও আমরা ধারণা করেছি যে কালকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আর আসার সম্ভব হবে না, আসলেও আমাদের জেলে যেতে হবে, এই ব্যাপারে নিশ্চিত আমরা সবাই ধরে নিয়েছি। যখন পর্যন্ত সেই খবরটা জানি না তখন পর্যন্ত আমরা ধারণা করেছি যে কালকে অবশ্যই আমাদেরকে সবার জেলে যেতে হবে, সবার বিরুদ্ধে মামলা হবে, কারণ তখনও তো আমরা, কিন্তু আল্লাহর রহমতে কিছুক্ষণ পরে সিচুয়েশন তো চেঞ্জ হচ্ছে, সব দিক থেকে লোকজন আসছে, আমরাও এখান থেকে সাথে সাথে শাহবাগে আসলাম। তো আসলে সেই দিনগুলো কথা স্মৃতিচারণ করলেই মানে আমাদের চোখের ভাসছে কিভাবে অবস্থাটা কি ছিল, এবং আমরা আল্লাহর রহমতে কিভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে আমাদের যে ভাইরা যে সাপোর্ট দিয়েছে তাদেরও যেন আল্লাহ রাব্বুল আলামিন সে যা দেন, এবং আমরা যাদের সেবা শুশ্রূষা করেছি সে অনেকেই
এর মধ্যে মারা গেছে, শহীদ হয়েছেন, অনেকে এখনও পঙ্গুত্ব বরণ করে তারা আছে। কারো কথা কি বিশেষভাবে মনে পড়ে যে আপনার সাথে সরাসরি হয়তো বা কানেকশন হয়েছিল বা দেখার সুযোগ হয়েছিল? এর মধ্যে তো বিশেষ করে যখনই চোখের পেশেন্টগুলো, চোখ ইনজুরি, অনেকেই যে চোখের সামনের দিক থেকে তার একবারে বুলেট যে পিছন দিক থেকে বের হয়ে আসছে, অনেকের দুই চোখেই একবারে সাথে ব্লাইন্ড আমাদের কাছে এসেছে। আমি সাথে সাথে যেমন চেম্বারে যারা আসছে তাদের কাছে যে তাদেরকে যেখানে সাপোর্ট দেওয়া সম্ভব না তাদেরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, সেখানেও তো সহজে তারা ভর্তি করাইতে চায় না, তারপরে করিয়েছে ঢাকা মেডিকেলে। বিশেষ করে ডাক্তার আলাউদ্দিন, আমি আগেও আমার ডকুমেন্টারিতে বলেছি, ডাক্তার আলাউদ্দিন নিরলস ভাই বলেছে যে 100 জন পেশেন্টের সারা রাত ব্যাপী আরও আমাদের কয়েকজন ভাইয়ের সাপোর্ট সেই কর্নিয়াল ইনজুরিগুলো রিপেয়ার করেছে, যে তাৎক্ষণিকভাবে যদি এই রিপেয়ারগুলো করানো যেত তাহলে এই চোখগুলো তুলে ফেলতে হতো। এভাবে অনেকেরই চোখ কিছু সেভ হয়েছে, তারপরে অনেকেই সেভ করা সম্ভব হয়নি। অনেকে দেখছি যে আইসিইউতে তাদের চোখ পরবর্তীতেও এই চোখগুলো নষ্ট হয়ে গেছে, আর টিকানো সম্ভব হয়নি। কারণ আইসিইউ যেভাবে একদিকে তারা আইসিইউতে আছে, তার যে চোখের চিকিৎসা করা প্রয়োজন সেটা সেই ডিপার্টমেন্টে যে করা সম্ভব হচ্ছে না। সব কিছু মিলিয়ে অনেকেই এভাবে চোখ হারিয়েছে, আর অনেকেই তাদের এই চোখ ফিরে পেয়েছে আমাদের এই চিকিৎসা করার কারণে। 5 আগস্ট ওই দিনটাই যদি রেজাল্টটা আসলে ওইটা না হয়ে অন্য কিছু হতে পারতো, তাহলে পরের দিন হয়তো বা, কারণ এরই মধ্যে আপনাদের সংগঠন এবং আপনারা সবাই কিন্তু একটা তালিকায় চলে এসেছিলেন। আপনাদেরকে ঠেকানো যাচ্ছিল না, আটকানো যাচ্ছিল না, আপনারা আপনাদের কাজ করেই যাচ্ছিলেন। এবং এরপরে কিন্তু আসলেই আপনারা গ্রেফতার হয়ে যেতেন বা আপনাদেরকে কাজ করতে দেওয়া হতো না, বা আপনাদের জীবনে অনেক রকমের দুর্বিষহ অবস্থা নেমে আসতো। এটা জানার পরেও কি এমন ভেতরে কাজ করতে আসলে আপনাদের মধ্যে, একদম যখন নিজেরা বসতেন, বা আপনি ব্যক্তিগতভাবে আসলে কি চিন্তা করতেন? দীর্ঘদিনের সেই ফ্যাসিস্ট শক্তির যে আচরণ, কার্যকলাপ, সবাই যখন অতিষ্ঠ, তখন এর বিরুদ্ধে যখন বিশেষ করে ছাত্র জনতা ফুঁসে উঠল, এর সাথে সাথে নারী, পুরুষ, বৃদ্ধ, ছোট ছেলে, আপনারা দেখছেন যে ছোট ছেলেটা যেও পুলিশকে যে তাড়া করতেছে মারার জন্য, মানে সবাই মানে এক হয়ে গেছে সেখানে। আর তখন চিকিৎসক হিসাবে তো আমাদেরও বিশাল একটা ভূমিকা, বিশেষ করে আহত হয়ে যারা হচ্ছে বিভিন্ন, তখন তো আমাদের আরও বড় একটা দায়ভার রয়েছে। সেই দায়ভার থেকে আসলে আমরা আমাদের জীবনের ঝুঁকি সব কিছু নিয়েই আমরা তখন আর মৃত্যুর কোনো পরোয়া নেই আমরা কোনো মনে করিনি। কারণ প্রতিদিন আমরা এই যে সকাল থেকে রাত, সারা রাত আছি, আমরা যে জায়গায় আছি শেল্টার নিয়ে, যে অফিসে, এখানে যদি কেউ জানতো তাহলে তো আমাদের পুরা সবাইকে সেখানে শেষ করে দিতে পারতো বা দিত। কিন্তু আমরা এমন সিকিউরভাবে এভাবে বা এটি রিস্ক নিয়ে অ্যাম্বুলেন্স আসতেছে, অনেকেই ফলো করতেছে যে এই বিল্ডিংয়ের নিচে কেন এইভাবে অ্যাম্বুলেন্স আসতেছে, বারবার আসে যায় এভাবে। কিন্তু তারপরেও আমরা রিস্ক নিয়ে জীবনের জানি যে এখানে আমরা যারা আছি একসাথে 15-20 জন, তখন এক জায়গায় 15-20 জন থাকা কল্পনাও করা যায় না। তারপর এইভাবে আসতেছে, ঢুকতেছে, বাইরে 3টা পয়েন্টে, মেইন পয়েন্টে 3টা গেটে তালা ঝুলানো, এর মধ্যে দিয়ে সাইড দিয়ে কোনো রকম ঢুকে সেখানে যাচ্ছে আসতেছে, একের পর এক গ্রুপ যাচ্ছে, সে তারা রেস্ট নিচ্ছে, আরেক গ্রুপ যাচ্ছে, এভাবে কিন্তু চলতেই আছে। কিন্তু এমন রিস্কের মধ্যে ওখানে যদি শুধু কেউ একটু ইনফরমেশন দিত বা জানতো, তাহলে কিন্তু ওখানেই শেষ। তারপরে এসব কিছু আমাদের মাথায় ছিল না। আমাদের তখন একটাই চিন্তা, কিভাবে সহযোগিতা করতে হবে। চিকিৎসক হিসেবে আমার যেই ভূমিকা, সেটার জন্য আমি কতটুকু পালন করছি, সেজন্য আমরা নিরসভাবে সবাই যার যা সামর্থ্য ছিল সেভাবে সহযোগিতা করেছি। আমরা সেখানে প্রথমে বলেছি যে খাওয়া দাওয়ারও কোনো চিন্তা নেই, ছিলও না খাওয়ার অবস্থা। এইভাবেই আমরা সবাই যতটুকু পেরেছি সার্ভ করেছি। আর বিশেষ করে সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে এগিয়ে এসেছে, সেখানে আমাদের নিশ্চুপ থাকার তো কোনো কারণেই নেই। আর বিশেষ করে ন্যাশনাল ডক্টরস ফোরাম তো চাই যে দুস্থ মানবতার সেবা করা, তারা এই জন্য তাদের আরও একটা বেশি দায়বদ্ধতা রয়েছে। সেজন্য আমরা আমাদের সব কিছু বিলিয়ে দিয়ে আমরা চেষ্টা করেছি তাদের আহতদের সেবা করার জন্য। পেশেন্টদেরকে আমি দেখেছি যে বিভিন্ন হসপিটালে পর্যন্ত গিয়ে আহত অবস্থায় তারা এসছে, তারা যেন চিকিৎসা না নিতে পারে, তাদেরকে ওখানে আবার খুঁজতে যাওয়া হয়েছে, ওদের একটা গ্রুপ খুঁজতে গেছে এবং সেখানে অ্যাটাক পর্যন্ত করেছে। আপনি জানেন যে ঢাকা মেডিকেলে এই ধরনের ঘটনা ঘটেছে, তারপরে পিজিতে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো আসলে কেমনভাবে নাড়া দেয়, এবং অনেক পেশেন্ট পেয়েছেন যাদেরকে আসলে শেষ পর্যন্ত আপনি বা আপনারা বাঁচাতে করতে পারেন নাই। তারা প্রথমেই বলেছি যে ঢাকা মেডিকেলের সেই সিচুয়েশনটা যদি কেউ সচক্ষে দেখতো, যে কিভাবে একজনের ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হয়ে কাতরাচ্ছে, কোথাও তো ফ্লোরেও জায়গা নেই, ফ্লোরের যে সিঁড়িগুলোতে শুরু করে সব জায়গায় সবখানে ছটফট হয়ে একজন চিকিৎসক কতজনকে, একজন চিৎকার করতেছে যে আমাকে বাঁচান। জীবদ্দশায় তো আসলে
এরকম সিন দেখেন আপনারা দেখেছেন টিপিক্যাল যেই রোগীরা অসুস্থ হয়ে আসছে কিন্তু সেক্ষেত্রে হয়তো বা হাসপাতালের বারান্দা মানে সেখানের সিনারিটা কেউ না দেখলে কোনোদিন এটা বিশ্বাসও করতে পারবে না। মানে সবাই তো আমরা শুধু শুনতেছি, জানতেছি, দেখতেছি যে হচ্ছে, কিন্তু বাস্তব ফিল্ডের সেখানে যে অবস্থা, চিৎকার করছে বাঁচানোর জন্য, কিন্তু একজন চিকিৎসক কয়জনের কাছে যে অ্যাট এ টাইম তাকে তারপর সেভ করার মতো তো ইনস্ট্রুমেন্টও লাগবে, সব কিছু নেই। দেখা যাচ্ছে চোখের সামনে অনেকেই কাতরায় কাতরায় মারা যাচ্ছে, কিন্তু কিছু করার ছিল না তখন। সবসময় এই বিষয়টা একটু জানতে চাই এখানে যারা আরো সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে যারা এই যে আহত হয়ে আসছে, অনেকের দেখা গেছে যে ওই নামে যারাই ভর্তি হয়েছে তাদের সাথে সাথেই তাদের বাসায় যে ঠিকানা নিয়ে দেখা যায় যে পুলিশ সেখানে চলে গেছে, ওই তারা কালেকশন করেছে যেখানে কারা এসে আহত হয়ে আসতেছে, সেখানে কিন্তু নাম ঠিকানা কালেকশন করতো, করে দেখা যেত তার আব্বা মা বা ফ্যামিলি সেখানে যায় তারা টর্চার করার জন্য করতো। এই জন্য অনেকেই তার নাম গোপন করে অন্য নাম দিয়ে ভর্তি হয়েছে। এবং এই ব্যাপারে একজন পরে কান্নাকাটিও করলো যে কেন আমি আমার নামটা চেঞ্জ করে বললাম, কারণ আমি জুলাইয়ে এত স্যাক্রিফাইস করলাম, তো সুতরাং নাম দিয়েই আমি যদি এখানে শহীদ হই তাও ভালো, কিন্তু আমার এই যে নাম অন্য নাম দিয়েছি এজন্য তার কাছে এটা গিল্টি ফিলিং হচ্ছে। মানে অনুভূতিটা কত তাদের এই স্যাক্রিফাইসটা, বলছে যে আমার নাম অন্য নাম দিয়ে যে আমি এখানে ভর্তি হয়েছি এটাও আমি অপরাধ করেছি, আসলে আমার নিজ নাম নিয়েই আমার করা উচিত ছিল। শেষ দিকে যখন গুলিগুলো দেখা যায় যে সামনের দিক থেকেই অনেকগুলি, সুতরাং বোঝা যায় কাছাকাছি থেকে সামনের থেকেই গুলি করেছে, এমন না যে সে পালাচ্ছে দূর থেকে গুলি করলো, এমনটিও না। জি, এবং মাথায় এবং বুকে, অর্থাৎ কারো তো পিলেট মানে হিসাব করে কোনো মানে 100 200 300 মানে কোনো হিসাবেই নেই। এমন ওরা তো এটা বলবার চেষ্টা করে যে এগুলো রাবার বুলেট, কিন্তু আসলে তো রাবার বুলেট না, সবই তো একদম পিলেট ছিল এগুলো। এই লম্বা সময়টা আপনারা পার করেছেন এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম, আপনাকে ইন্টারাপ্ট করি যে এই যে যারা আহত হয়েছে তাদের কিন্তু কারো মধ্যে গিল্টি কোনো ফিলিংস বা ইয়াটিয়া নাই, এরা যে দেশের জন্য যে এই যে স্যাক্রিফাইসটা করছে এই জন্য তাদের হাত নেই, পা নেই, চোখ নেই, কিন্তু আফসোস নেই কোনো, তাদের কোনো না কেন আমি ভুল করেছি এটা কোনো নেই। বরং আপনাকে বললাম যে তারা আরও কেন সে তার নামটা সঠিক নামটা কেন দেয়নি, এই জন্য তার কাছে বড় খারাপ লাগছিল। সুতরাং সবাই আসলে একটা সংঘবদ্ধ প্রচেষ্টা এককভাবে করার কারণে এত তাড়াতাড়ি আসলে ফ্যাসিস্টকে বিদায় করা, নাহলে এই 15-16 বছরে আমাদের ইউনিটির অভাবে আমরা সবাই একমত হতে না পারার কারণে, কিন্তু এখানে দল মত নির্বিশেষে দেখতেন যে সবাই এক এই ইস্যুতে, সুতরাং এই জন্য কাজটা আরও বেশি সহজ হয়ে গেছে। এই জন্য আমারও মনে হয় যে আমরা দেশের কল্যাণে আমরা যদি সবাই একমত হয়ে আমরা যদি যে কোনো একটা ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি সবাই মিলে, তাহলে সেটা দ্রুত করা সম্ভব হবে। 5 আগস্ট যেই মুহূর্তে আসলে শুনলেন যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সেই সময় আপনি কোথায় ছিলেন? তখন আমি শাহবাগেই ছিলাম, একবারে শাহবাগে আমাদের কন্ট্রোল অফিস থেকেই আমরা, এর মধ্যে তো আমরা আভাস পাচ্ছি বিভিন্ন জায়গা থেকেই যে ফুলের দোকানগুলো শাহবাগের ওইখানে কিছু, তারপরে ঢাকা মেডিকেল বিভিন্ন দিক থেকে আসতেছে, আমাদের হাবিবুল্লাহ রোডের গলি থেকে অলরেডি আসা শুরু করেছে। এবং আমরা তখন পাশেই টেলিভিশনের আমরা দেখছি যে একটু পরেই প্রধান ঘোষণা দেবেন, সামরিক আইন প্রশাসক উনি ঘোষণা দেবেন, কিন্তু দেখা যাচ্ছে ডিলে হচ্ছে যে ওনার বক্তব্য দিবেন, তারপর এইভাবে ডিলে হচ্ছে। কিন্তু এর মধ্যে সবাই তো সব দিক দিয়ে অলরেডি শাহবাগ তখন একবারে একাকার। এর মধ্যে আমরা মুহূর্তে যখনই খবর এসলো সাথে সাথে নেমে নিচে আমরা সবাই এসে একবারে শাহবাগ ফ্লাইওভারের নিচে এক হয়ে গেলাম সব মুহূর্তে, সব দিক থেকে এসে অলরেডি অনেকেই আশেপাশে ছিল, একসাথে হয়তো বিজয় উল্লাস যে যার মতো। পরবর্তীতে এই পেশেন্টদের সঙ্গে যখন দেখা করতে গেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে, তখন এদের অনুভূতি কি ছিল বা যারা আহত অবস্থায় ছিলেন? শুধু আমরা দেখতে গেছি বলেই না, শুধু দেখার সাথে সাথে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করেছি আমাদের ফোরাম থেকে, তাদের প্রয়োজনীয় তাৎক্ষণিকভাবে আমরা 10,000 টাকা করে দিয়েছি। এরপরে আরও আমরা পরবর্তীতে আরও 10,000 করে, বিশেষ করে ঢাকা মেডিকেলে যারা ভর্তি ছিল সবাইকে আমরা পার্সোনালি যে 10,000 টাকা করে প্রথমেই দিয়ে দিয়েছিলাম, পরে আরও হেল্প করা হয়েছে। এবং সবারই বললাম তো, সবারই যে অনুভূতিটা এটাই যে তারা মৃত্যুসজ্জায় আছে কিন্তু তাদের সেই অন্য কোনো অনুভূতি নেই, বরং তখন তার কি হয়েছিল, কিভাবে এই ঘটনাগুলো আমাদের কাছে তারা সেটা প্রকাশ করছিল, বলছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন বা এইটা করার কারণে যে সেটা নাই, সেই অনুভূতিটা তাদের ব্যক্ত করেছে তারা।
জুলাই পরবর্তী সময়ে আমরা একটা বছর পার করলাম। আমরা যে মুহূর্তে আসলে এই ভিডিওটা করছি তখন আরেকটা জুলাই আমরা পার করছি, 2025-এর জুলাই, আর সেটা ছিলাম 2024-এর জুলাই। যদিও 24-এর জুলাই আসলে 24-এই শুরু হয়নি, তার একটা পেছনের লম্বা প্রেক্ষাপট ছিল। এখন যেই দায়বদ্ধতার জায়গা থেকে বলছেন, আমাদের দায়বদ্ধতা আসলে কি এবং আপনাদের করণীয় কি বা কি করছেন আপনারা? এ ব্যাপারে আমাদের সবারই, শুধু চিকিৎসক না, সবারই সচেতন মহলের বড় একটা দায়বদ্ধতা রয়ে গেছে। যারা এই জীবনের ঝুঁকি নিয়ে এত স্যাক্রিফাইস করলো, অনেকেই তো শহীদ হয়েছেন, কিন্তু যারা বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করে আজীবন তাদের এভাবেই কাটাতে হবে। তারা একটা তাদের ফ্যামিলির জন্য বার্ডেন। সুতরাং তাদেরকে আমাদের সরকার লেভেল থেকে উপরে সর্বস্তর থেকে তাদের সার্বিকভাবে সহযোগিতা করা উচিত, যেন তাদের বিভিন্নভাবে তাকে সহযোগিতা করা, তার ফ্যামিলি মেম্বারদের সহযোগিতা করা, তাদের জন্য প্রয়োজনে বিভিন্ন চাকরির ব্যবস্থা করা, তার ভাই বোন যারা আছে তাদেরকে সেক্ষেত্রে চাকরির যে আমরা যে শহীদের যেমন কোটা আছে, ঠিক আমার মনে হয় এখানেও তাদের একটা, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, এদেরও বিভিন্নভাবে তাদের কর্মক্ষেত্রে সুযোগ দেওয়া দরকার এবং সার্বিকভাবে তাদের এই দায়িত্বগুলো সরকারি লেভেলে গভর্নমেন্টের নেওয়া উচিত বলে আমি মনে করি। আর যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য তো অবশ্যই তাদের পরিবারের ব্যয়ভার দায়িত্ব সব সরকারের আমি মনে করি নেওয়া উচিত। এর পাশাপাশি অবশ্যই সচেতন মহল সবারই এগিয়ে আসা উচিত তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, কারণ তাদের জন্যই আমরা এত বড় একটা বিপ্লব সাধন করে একটা নতুন স্বাধীনতা লাভ করেছি। আমরা আজকে প্রকাশ্যে কথা বলতে পারছি, নাহলে তো এই কথা বলার স্বাধীনতাটাও আমাদের ছিল না। সুতরাং যাদের জন্য আমরা এত কিছু পেলাম, তাদের জন্য যদি আমরা কিছু না করি তাহলে কিন্তু আমাদেরকে এর জন্য, আমরা যারা পরকালে বিশ্বাস করি তাদেরকে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, আর এমনি আমাদের তো সবার কাছেই এর জন্য জবাবদিহি করতে হবে, যাদের আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে আমরা যদি সহযোগিতা না করি। এই জন্য আমার কথা হলো সবাইকে তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা দরকার। খুব মন খারাপ হয় এখনো ভাবলে, এরকম কোনো দিনের কথা মনে পড়ে জুলাইয়ের? জি জি, অবশ্যই মনে তো পড়ে। বিশেষ করে সেই সময়গুলোতে এই যারা, আমি তো শুধু যে নেপথ্যে কাজ না, আমরা সাথে অ্যাম্বুলেন্সে গেছি হসপিটালে, বিশেষ করে ইসলামী ব্যাংক হসপিটালে যখন পেশেন্ট ভর্তি করাবে না, তারপরেও ভর্তি হয়েছে কোনো ক্রমে। এখন একটা শনির আখড়া থেকে একজন আসলো, এক ছেলে, ইয়াং ছেলে, তাকে সে তার পেটে গুলি লেগেছে। সে বলল যে আমি নামাজ পড়তেছি, এর মুহূর্তে কি হলো আমি বুঝলাম না, আমি পড়ে গেলাম, আর কিছুই বলতে পারে না, যে আমি নামাজ পড়তেছি। তারপরে কিন্তু এখানে আসার পর এক্স-রে করা হলো, দেখা গেল যে তার পেটের মধ্যে পিলেট ইঞ্জুরি, বুলেট ইঞ্জুরি আছে, এবং এটা যদি তাৎক্ষণিকভাবে তখন অপারেশন করা না হয় তাহলে কিন্তু এটাকে পেরিটোনাইটিস বলি আমরা, করে পেশেন্ট আলটিমেটলি মারা যাবে। কিন্তু এখন ছেলে কিন্তু হাহাকার করতেছে, কিন্তু সেই মুহূর্তে ওই হসপিটালের কর্তৃপক্ষে যারা ছিল তারা কিন্তু সেভাবে এগিয়ে আসছে না। তখন আমাদের পেডিয়াট্রিক সার্জন ডাক্তার আলমগীর, সে পাশের আরেক হসপিটালে ছিল, তাকে ডেকে আনা হলো। তারপরে আমাদের রুহুল কুদ্দুস বিপ্লব, সে ইসলামী ব্যাংক হসপিটালেই সে নিউরোসার্জন, সে আর অ্যানেস্থেটিস্টকে অনেক বলে রিকোয়েস্ট করে আমরা ওটিতে সেখানে যেখানে সে পেডিয়াট্রিক সার্জারির, যদিও এখানে অন্য সার্জনের দরকার, তারপরেও তাৎক্ষণিকভাবে সেও রাজি হলো। করে আমরা যে এই ছেলেটাকে সেভ করলাম। পরবর্তীতে সে এই জুলাই আন্দোলনের পরে তার বক্তব্য সে দিয়েছে, আসলে সে যে বেঁচে গেছে, নাহলে কিন্তু সেদিন যদি আমরা তাকে এই অপারেশনটা তাৎক্ষণিকভাবে না করতাম ওখানে, সে নিশ্চিত সে মৃত্যুবরণ করত। সুতরাং এই বিষয়টা একবারে সামনে থেকে তাকে নিয়ে যে ওটি ট্রলি থেকে টেবিলে রাখা, অন্যদেরকে অ্যারেঞ্জ করে আসলে এই যে জীবনটাকে সেভ করা, এটা আসলে সবসময় চোখের সামনে এগুলো ভাসে। ডক্টররা যারা আপনারা কাজ করেছেন তাদের মধ্যে থেকেও তো অনেকে নানানভাবে ক্ষতিগ্রস্ত, নানাভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলুন তো। বিশেষ করে ঢাকা মেডিকেলে যারা আহতদের চিকিৎসা করতে, যে অনেকে রাস্তায় দেখা যাচ্ছে যে তাদেরকে অনেকেই সন্দেহ করেছে। অনেকে তো শুধু পুলিশ ছিল না, এর পাশাপাশি অন্য সেই ফ্যাসিস্টরা সবসময় ছিল। কয়েকজন ভাইকে তারা ধরে দেখা গেলো যে পিটিয়েছে, এরপরে তাদের যেতে দেয়নি, ওইভাবে আক্রান্ত করেছে। এরকম অনেকেই, আর জীবনের রিস্ক নিয়ে, যেটা বললাম যে রামপুরার ওইদিকে অ্যাম্বুলেন্সের মধ্যে অনেকেই ছিল, কিন্তু জীবনের একবারে রিস্ক, যে কোনো মুহূর্তে তাদেরকে ওখানে স্পট ডেথ হতে হতো। এই বিষয়গুলো সবসময় ফেস করতে হয় আমাদের কাছে। সবচেয়ে ওই 2-1 দিন আগের থেকে বিষয়গুলো সবসময়ের কারণ কন্ট্রোল, এবং একসময় তো টেলিফোনও তো বন্ধ,
টেলিফোনে কথা বলার সুযোগ ছিল না। অফলাইনে করলে তো কোথায় আসি সাথে সাথেই সেটা তারা ট্র্যাক করে করবে। এই জন্য খুবই রিস্কির মধ্যেও আমরা তাদেরকে সরাসরি সেই ফিল্ডে যেয়ে হেল্প করে, যে কে কোথায় থাকবে, অবস্থান করবে, কতক্ষণ থাকবে, মানে একটা যুদ্ধের পুরা স্ট্র্যাটেজি আমরা সেই সময় আসলে যেটা ভাষায় বলা যাবে না, সেখানে থাকলে বা দেখলে আপনারা বুঝতে পারতেন। বিশেষ করে ওই 2-1 দিন আমাদের রাতে ঘুম নেই, নেই, দিন নাই, রাত নেই, পুরো রাত আমরা এইভাবে নির্ঘুম কেটে বিভিন্ন জনকে, আমাদের চিকিৎসকদেরকে ইনস্ট্রাকশন দেওয়া, এবং সবাই সেভাবে এই কাজগুলো করেছে, জন্য এই কাজগুলো আমাদের জন্য আরও সহজ হয়েছে। আসলে আপনার মতো বা আপনাদের সাথে যখন আমরা এই গল্পগুলো করি, এই গল্প তো একটা এপিসোডে ধারণ করা সম্ভব না। আমরা হয়তো বা অন্য কোনো একটা সময়ে আরও অনেক বিষয় বিস্তারিত জানবো। একটু যদি পরিবারের দিকে যাই, ওই সময় তো মানে পরিবারের সাথে খুব বেশি কানেকশন থাকতো না, ওনারা তো খুব টেনশনে থাকতেন, বাড়ির মানুষগুলো, কাছের মানুষগুলো। তখন তাদেরকে তো উল্টো মনে হয় আবার সান্ত্বনাও দিতে হতো। অবশ্যই। কিভাবে মানে এই কমিউনিকেশনটা কিভাবে করতেন বা কি বলতেন? তাদেরকে আসলে তখন তো রাস্তায় চলাচলও খুবই রিস্ক ছিল। রিক্সায় আসলে আমাদের জন্য একটা সুবিধা ছিল যে অ্যাপ্রন পড়লে রাস্তায় খুব বেশি সমস্যা করতো না। তারপরেও দেখা যায় যে রিক্সায় থামাতো, অ্যাম্বুলেন্সে গেলেও অ্যাম্বুলেন্সের ভিতরে কি আছে না আছে সব দেখে, আইডি কার্ড দেখে সব কিছু নিয়ে রাস্তায় কয়েকবার, যদি অনেক মাঝে মাঝে যে রাতের বেলা যেতে হতো বা সকালে আসতে হতো, মাঝে মাঝে বাসায় যাওয়া হতো, তখন সেগুলো রাস্তাঘাটে সবসময় একটা রিস্ক নিয়ে যেতে হতো। আর বাসায় ওভাবেই বলা আছে যে তারাও সবাই, আসলে তো বললাম প্রথম থেকে, এখানে এককভাবে তো সবাই সহযোগিতা করার জন্য রেডি, সবাই প্রস্তুত, মানে মন মানসিকভাবে সবাই এটাকে আসলে অ্যাকসেপ্ট করেছে। এই জন্য এই কাজ যে আমরা করতেছি, ফ্যামিলি থেকে বুঝতেছে একটা কিছু হতে পারে, কিন্তু হলেও তারাও সেখানে সাপোর্ট দিয়েছে, নাহলে এই কাজটা করা সম্ভব হতো না। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা চাই যে আপনাদের যে এনডিএফ বা ন্যাশনাল ডক্টরস ফোরাম, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। একদম শেষটায় এই সময়ে এসে নিশ্চয়ই কিছু প্রত্যাশা তো থাকেই। আমরা হয়তোবা নির্বাচিত সরকারও পেতে যাচ্ছি। কি মনে হয় যে জুলাই আন্দোলন আমাদেরকে কি ওই শক্তিটা দিয়েছে অন্ততপক্ষে, যে পরবর্তীতে যেই আসুক না কেন, যদি গুড গভর্নমেন্ট না হয়, সঠিক প্রশাসন যদি না হয়, তাহলে কেউই আসলে নিস্তার পাবে না? বিষয়টা কি এরকম, নাকি আমরা এরকম আবার যুদ্ধটাই খালি চালিয়ে যেতে হবে, সেটাও তো প্রত্যাশিত নয়? না, যেটা আপনি প্রথমে বলেছেন, সিচুয়েশন সেটাই। সামনে যে গভর্নমেন্টেই আসুক, যারাই আসুক, আগে যেভাবে ফ্যাসিস্টরা যেভাবে দেশ চালিয়ে গেছে, সামনে কোনো দিনও কারো পক্ষে এভাবে চালাতে পারবে না ইনশাল্লাহ। কারণ এই জুলাই বিপ্লবে যেই ফোর্স, যেই মানুষ ইন্সপিরেশন পেয়েছে, ভবিষ্যতে আপনারা এরপরেও দেখছেন যে কিছু একটা ঘটনা, সচিবালয়ের ঘটনায় আপনারা এরপরেই দেখছিলেন কীভাবে আবার তারা যে তাদেরকে তাড়ায় দিল। ঠিক তেমনিভাবে আমি বিশ্বাস করি সামনেও ভবিষ্যতেও যদি দেশবিরোধী কোনো প্রচারণা বা কোনো কার্যক্রম চলে, সেখানে এই ছাত্র জনতা সবাই মিলে এক হয়ে ইনশাল্লাহ এটা প্রতিরোধ করবে। এবং আমি এই ব্যাপারে আশাবাদী, ভবিষ্যতে যেই সরকারেই আসুক না কেন, তাদের ইচ্ছে মতো তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখা বা কার্যক্রম চালাতে পারবে না। এবং এইটাই আমার কাছে মনে হয় যে এই জুলাই বিপ্লবের আমার মানে সবার মধ্যে এটা হয়ে গেছে, ধারণ করেছে এই শক্তিটা, এই প্রাপ্তিটায়, যে ভবিষ্যতে এককভাবে কেউ কোনো স্বৈরাচারী আচরণ করার মাধ্যমে দেশ পরিচালনা করতে পারবে না। আমরাও স্যার সেটা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজন করার জন্য, এবং প্যান ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আসলেই জুলাই বিপ্লবে যে ঘটনাগুলো ঘটেছে, অনেকেই এখনও অজানা অনেক তথ্য রয়েছে। আপনাদের মাধ্যমে সারা বিশ্ব যে এই বিষয়গুলো জানছে, এবং আপনি প্রথমে বলেছেন যে আরও অনেক অজানা তথ্য আছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এগুলো বলেও শেষ করা যাবে না। আমি আশা করব আপনারা এটা আরও বড় পরিকল্পনা নিয়ে সবার কাছে আরও যত যাওয়া যায়, যারা এই বিপ্লবে শরিক ছিল তাদের নিয়ে যদি আপনারা প্রচারণা করেন, তাহলে অনেকেই এখান থেকে ইন্সপিরেশন হবে, এবং ভবিষ্যতে আমি মনে করি দেশ গড়ার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তবে বিদায় বেলায় যেটা ওই যে আরও একবার বলে যাচ্ছি যে আমাদের প্যান ভিশন টেলিভিশন এর ফেসবুক পেজ এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন যদি না করা হয়। যারা করেছেন তারা তো আমাদেরকে ফলো করছেনই বা দেখছেনই। এবং সেই সঙ্গে ওই জুলাই বিপ্লবের সময়ও যেমন আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ডকে এতটা শক্তিশালী রেখেছিলাম যে যেটা কিন্তু একটা পুরো রেজিমকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্টই ছিল। এবং আমরা দেখেছি যে দেশের বাইরে থেকেও অনেক অ্যাক্টিভিস্ট কিন্তু নানানভাবেই কাজ করেছে। তো সেই
কর্মোদ্দীপনা বা সেই অ্যাক্টিভিজম যেন এখনও আমাদের চালু থাকে। আর সে কারণেই আমাদের এই আয়োজনটা বা আমাদের এই পর্বগুলো বা এই গল্পগুলো, লাল জুলাইয়ের গল্প আপনারা ছড়িয়ে দেবেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমরা চাই যে এটা থাকুক আর্কাইভে, কারণ জুলাই বিপ্লবের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ তো আমাদের হৃদয়ে সবসময় আমরা ধারণ করেই আমরা চলি, যেটা স্যার একটু আগে বলছিলেন এবং যেটা একদম প্রত্যাশিত, এবং তিনি একদম সাহসিকতা নিয়ে বলেছেন বা তার জায়গা থেকে বলেছেন যে জুলাই আন্দোলন যে শক্তিটা আমাদেরকে জুগিয়েছে, সেই শক্তি অন্ততপক্ষে সামনের দিনগুলোতে ঠিক আগের মতো কেউ সেই দমন পীড়নের স্বৈর শাসন বা স্বৈর শাসক হয়ে উঠবে, সেরকমটা কেউ এই বাংলায় বা এই বাংলাদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সেটা ছাত্র জনতা বা আগামীর তারুণ্য কখনোই সেটা হতে দেবে না। আমরা সেই বিশ্বাস রাখি, আর সেই বিশ্বাস রেখেই আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।